আজকে আমরা একটু দর্শনের বিষয় নিয়ে একটু ধারণা করব। দর্শন এমন একটা সাবজেক্ট যেটা শুরু হয় 11 থেকে, কিন্তু সাহিত্য থেকে আরম্ভ করে, বিজ্ঞান থেকে আরম্ভ করে যত যাবতীয় ভূগোল বিষয়গুলি আছে তার প্রত্যেকটা জায়গায় অঙ্গাঙ্গিকভাবে জড়িত থাকে। তাই দর্শনকে বলা হয় ফাদার অফ অল সাবজেক্ট, অর্থাৎ সমস্ত বিষয়ের জন্য। তার মানে কি এটা বিজ্ঞানের থেকে কঠিন? ওই অর্থে নয়, ভাবনার দিক থেকে। কারণ একটা লাঠিকে যদি আমি জলের মধ্যে ডুবাই তাহলে সেটা বাঁকা, কিন্তু দর্শনগুলো এটা বাস্তবিক ক্ষেত্রে পরম সত্তাতে বাঁকা নয়। কিন্তু বিজ্ঞানকে এটা আবিষ্কার করে দেখতে হয় আলোকের প্রতিসরণ, স্নেলের সূত্র, যে বাঁকাটা কেন লাগছে। অর্থাৎ আমি সরাসরি যদি আমার সামনে কেউ টর্চ মারে তাহলে সেক্ষেত্রে আমি দেখব যে আমি আলো যে পরিমাণে দেখতে পাচ্ছি, আমি যদি একটু জলের তলে আমার চোখটাকে রাখা হয়, তার উপর থেকে যদি টর্চ মারা হয় তাহলে অটোমেটিক্যালি আলোটা কম যায়, একটা লাল আভা দেখতে পাই। অর্থাৎ বায়ু মাধ্যমে আলোর গতিবেগ বেশি, বায়ু মাধ্যমটা এই সাপেক্ষে লঘু, জল হচ্ছে ঘন, তার মধ্যে আলোর গতিবেগটা কমে যায়। এটা আলোর প্রতিসরণে স্নেলের সূত্র। যখন আমরা আলো নিয়ে আলোচনা করবো তখন বিষয়টি বুঝব। তাহলে দর্শন সাহিত্যটা কি? পাশ্চাত্য দর্শনের ভাষায় বলা হয়, এটা চলতে থাকবে, দর্শন নিয়ে এখন অনেক চলতে থাকবে, অদ্বৈত দর্শন পর্যন্ত চলবে। পাশ্চাত্য দর্শনের ভাষায় বলা হয় ফিল প্লাস জফিয়া। ফিল মানে অনুরাগ, কোনো জিনিসের প্রতি ভালোবাসা, আর জফিয়া মানে হচ্ছে জ্ঞান বা সত্য। জ্ঞান মানে সত্য, অনন্ত, অসীম। অর্থাৎ সত্যের প্রতি অনুমান, অনুরাগ। অনুরাগটা কি? কোনো জিনিসের প্রতি আমার গভীর আগ্রহ, ভালোবাসা। যখন আমরা প্রাগৈতিহাসিক যুগে আমাদের পূর্বপুরুষরা জন্মগ্রহণ করেছিল তখন তারা দেখেছিল এই বিপুলা বিশ্ব, সেখানে তারা উলঙ্গ, তাদের কিছু নাই, বাড়ি নাই, কি খাবে না খাবে, কোথায় থাকবে, এই প্রত্যেকটা জিনিস তাদের মধ্যে একটা জিজ্ঞাসা তৈরি করেছিল, একটা বিস্ময় তৈরি করেছিল। বড় নদী দেখেছিল, সেটাকে কিভাবে পার করা যায়। অনেকে হয়তো অনেক বিষাক্ত ফলকে মারাও গিয়েছিল। তারপরে জানা গেল, এখন আমরা যেমন বের করে দিতে পারি বিজ্ঞানের সাহায্যে যে ফলটা বিষাক্ত হতে পারে, অর্থাৎ আমাদের নিউক্লিয় প্রোটিন বা অ্যামিনো অ্যাসিডের সঙ্গে সেটা সামঞ্জস্যপূর্ণ নয়, কিন্তু আগে এরকম ছিল না। অর্থাৎ এই জিজ্ঞাসা, বিস্ময়, অবাক করার বিষয়, পৃথিবীতে এরকম এরকম জিনিস, এত জীব, কীভাবে যুদ্ধ করবে, কেমন কি করবে, কীভাবে পানির পশুদের সঙ্গে লড়াই করে থাকবে বনজঙ্গলে ছিল। এই সমস্ত বিষয় কিন্তু আধার হলো দর্শন সৃষ্টি হয়। তাহলে এই আধারগুলিকে কেন্দ্র করে এই বিস্ময়, জিজ্ঞাসা, অর্থাৎ প্রশ্ন করা, কোনো বিষয় সম্পর্কে ধারণা করা, অবধারণ গঠন করা, এই সমস্ত বিষয়গুলো আছে দর্শনকে শেখার একটা পদ্ধতি। এবার আমরা দর্শনের শাখার মধ্যে ঢুকি। খুব মজাদার বিষয়, দর্শন যদি একটু বুঝতে পারা যায় এর থেকে মজাদার কিছু না। প্রথমেই যারা জ্ঞান নিয়ে আলোচনা করত, যারা বিষয়কে বোঝার চেষ্টা করত, যারা জগৎকে বুঝত, যারা বিপুল মহাবিশ্বের তারাকে দেখে ভাবত, নক্ষত্রগুলিকে দেখে ভাবত এটা কি, কোথা থেকে এসেছি, কেমনভাবে এসেছি, আমরা কি প্রত্যেকে আলাদা। অ্যারিস্টটল বলেছিল দ্রব্য হিসাবে সমস্ত কিছুর মধ্যে একটা সম্পর্ক আছে, কার্যকারণ সম্বন্ধ, দ্রব্য, জ্ঞানবিদ্যা, সমস্ত কিছুর মধ্যে সম্পর্ক আছে। এগুলো ধীরে ধীরে আমরা একটা ভিডিওতে অনেক বড় হয়ে যাবে। এমনিতে এখন বর্তমানে রিলসের যুগ, খালি রিলস দেখে নিচ্ছে, কিন্তু পড়াশোনার বিষয়টা এমন একটা বিষয় যেটা সরাসরি ফল পাওয়া যায়। আমি এমন অনেক লোককে দেখেছি যারা পড়াশোনা করেনি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তারা পড়াশোনার প্রতি আগ্রহী হয়েছে। স্বামীজি একটা কথা বলতো, অত পড়াশোনা করতো, এনসাইক্লোপিডিয়া 10-15 পড়ে নিয়েছিল। তার একটা কথা বলতো
আই অ্যাম নট এ ওয়ার্ম অফ বুকস, আই অ্যাম এ ওয়ার্ম অফ থিঙ্কিং। মানে বলতো ভাবনার গিফট, সবসময় চিন্তা করতো, ভাবতো এই বিষয়টা কী। তাহলে ভাবনা যত আমাদের বাড়বে, আমরা যদি আমাদের এখনকার প্রজন্ম, আমাদের বড়দেরও কর্তব্য থাকবে, যদি ভাবনাগুলিকে আমরা ছোটোর মধ্যে দেখাতে চাই, সেটাই পরিবেশের কাজে লাগে। আমাদের আগামী প্রজন্ম সেই রিলসের মধ্যে চলে যাবে। কিন্তু পড়াশোনা করতে হয়, ঘন্টার পর ঘন্টা মনোসংযোগ বাড়াতে হয়, অঙ্ক করতে হয়, বিজ্ঞান করতে হয়, বুঝতে হয় সমস্ত কিছুকে। তাহলে একটা পরিবেশ যেমন চলছে সেরকমভাবেই কাজ করবে। তাই এই ভিডিওগুলি আমার করার উদ্দেশ্য, এবং এখানে পড়াশোনা নিয়ে আমার আসার উদ্দেশ্য হলো যেন আগামী প্রজন্ম সঠিক জিনিসের প্রতি আকৃষ্ট হয়। না হলে আমাদের এই যে ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় যার ধরুন ভালো কাজ করলে পরে অনেক কিছু আমরা উপকৃত হতে পারি, সেখানে আমাদের ব্যাড ইউজ হয়ে যাবে। অর্থাৎ আমাদের ব্রেনটাকে ডাইভার্টেড করে দেওয়া হচ্ছে। আমাদের ব্রেন যাতে ডাইভার্টেড না হয়, ব্রেনটা যাতে ভালো জিনিসের প্রতি থাকে, সেটাই আমাদের আগ্রহ থাকবে। তাই এই জগৎ সম্পর্কে আলোচনার ক্ষেত্রে কান্ট একরকম বললো, ডেকার্ট একরকম বললো, লাইবনিজ একরকম বললো, পাশ্চাত্য দর্শন যখন আমরা বুঝি, তখন পাঁচটা সাধারণত আমরা দর্শনের শাখাকে মেনলি আমরা বিচার করি। প্রথম দর্শনের শাখা বলা হয় অধিবিদ্যা। অধিবিদ্যা কি? অধিবিদ্যা হলো মেটাফিজিক্স, মানে যাকে বলা হয় পদার্থবিদ্যার ওপারে। অর্থাৎ আমার আত্মা, আমার ঘুমের ঘোরে আমি কিছু চিন্তা ভাবনা না করা সত্ত্বেও বেঁচে থাকি, তারপরের দিন সকালে সেই যে পরম সত্তা যেটা আমার মধ্যে আছে, এই বিষয় নিয়ে, অর্থাৎ যেটা এই প্রাকৃতিক জগতে যাকে চোখে ইন্দ্রিয়ের সাহায্যে দেখা যায় না, চোখের সাহায্যে দেখা যায় না, কানের সাহায্যে শোনা যায় না, ত্বকের সাহায্যে স্পর্শ করা যায় না, জিহ্বার সাহায্যে রস আস্বাদন করা যায় না, নাসিকার সাহায্যে গন্ধ অনুভব করা যায় না, সেই বিষয় নিয়ে আলোচনা, এটাকে বলে অধিবিদ্যা। তাই বলা হয় দর্শনের যে শাখায় ইন্দ্রাতীত অবভাসিত রূপকে অগ্রাহ্য করে, অর্থাৎ জগতে আমরা যা দেখি দুটো জিনিস আছে, একটা পরম সত্তা, একটা অবভাসিত। দূরের আকাশকে নীল লাগছে, দূর থেকে পৃথিবীকেও নীল লাগে, জল আছে বলে। এটা আমাদের কি বলবো প্রতিসরণের সূত্র থেকে হয়, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, আলো নিয়ে আমি বিজ্ঞানে করব। তাই ইন্দ্রিয়াতীত, অর্থাৎ ইন্দ্রিয়ের অতীত, যাকে ইন্দ্রিয়ের দ্বারা বোঝা যায় না, কিন্তু আমরা এখানে উদাহরণের সাহায্যে বোঝাবার জন্য একটা টবের ভিতরে একটা লাঠিকে ডুবিয়ে দেখায়, দেখো কেমন পাকা লাগছে, লাঠিতে তুললাম, আবার লাঠিটা সোজা লাগছে, এটা পরম সত্তা। কিন্তু পরম সত্তা এটা আমি বোঝাতে পারছি, কিন্তু পরম সত্তা আমি নিজে যদি হই, আমি যখন লাস্ট আলটিমেটলি দর্শনটি বুঝতে থাকবো, তখন দেখবো যদি পরম সত্তা আমি নিজে হই, অর্থাৎ আমার হাত পরম সত্তা নয়, পা পরম সত্তা নয়, যদি আমি নিজে পরম সত্তা হই, তাহলে আমি কিন্তু নিজেকে অনুভব ছাড়া কিছু করতে পারা যায় না। তাই পরম সত্তাকে কখনো প্রকাশ করা যায় না। এটা আমরা উদাহরণের সাহায্যে, উপমার সাহায্যে বোঝাবার চেষ্টা করি। এটা হলো অধিবিদ্যা, যে শাখাতে এই পরম সত্তা নিয়ে আলোচনা করা হয়, অবভাসিত রূপকে অতিক্রম করে এক ইন্দ্রিয়াতীত সত্তা সম্পর্কে আলোচনা করা হয়, তাকে বলা হয় অধিবিদ্যা। তাহলে অধিবিদ্যা একটা শাখা গেল। আরেকটা শাখা হচ্ছে যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যা কি না? যুক্তিবিদ্যা হলো আমাদের, এটা ভাষা বিজ্ঞান থেকে আসা একটা, অর্থাৎ প্রত্যেকটা পশু কথা বলে, শব্দ উচ্চারণ করে, কিন্তু তাদের সেই শব্দগুলিকে আমরা শব্দই বলি, ভাষা বলতে পারি না। এই কারণ তারা নিজেকে প্রকাশ করার মাধ্যমে ওই শব্দের দ্বারা ইঙ্গিত বা ওই শব্দের দ্বারা নিজেকে অল্প একটু বোঝাতে পারে, অর্থাৎ তাদের বর্ণে রূপান্তর হয়, এবং তারা একটা মাত্র কম্পাঙ্কই আওয়াজ করতে পারে। ওই যেমন কুকুর ঘেউ ঘেউ করতে পারে, বিড়াল মিউ মিউ করতে পারে, বা ছাগল ভেড়া ভ্যা ভ্যা করতে পারে, অর্থাৎ তাদের কম্পাঙ্ক সমস্ত রূপে তৈরি হয়নি। মানুষ যখন চলে এলো, যখন মানুষের ডেভেলপ ঘটলো, আমরা যখন ওই ব্যক্তিতে পড়ি, তখন আমরা দেখেছি যে মানুষ সমস্ত ধরনের কম্পাঙ্ক, কোনোটাকে তালব্য বর্ণ বলে, কোনোটাকে দাতব্য বর্ণ বলে, নাসিক্য বর্ণ বলে, এমন কোনো কম্পাঙ্ক নেই যে শব্দ উচ্চারণ করতে পারে না। তাহলে এই শব্দ সমষ্টিকে বলা হয় ধ্বনি।